আসসালামু আলাইকুম প্রিয়ন। তো আজকে আমরা আলোচনা করব স্ট্রাকচারাল মেকানিক্সের চতুর্থ অধ্যায় বলের মোমেন্ট সম্পর্কে। তো শুরুতে আমরা এই চ্যাপ্টারের যে কন্টেন্টগুলো আছে সেগুলো সম্পর্কে জেনে নেব। প্রথমে আমরা জানবো মোমেন্ট সম্পর্কে, মোমেন্ট কি। এরপর আমরা জানবো মোমেন্টের প্রকারভেদ সম্পর্কে। এরপর আমরা মোমেন্টের যে সূত্রসমূহ আছে সূত্রগুলো দেখব। এরপর ভেরিগনের মোমেন্ট নীতি আছে, আমরা ভেরিগনের মোমেন্ট নীতি সম্পর্কে জানবো। এরপর আমরা কাপেল বা যুগল সম্পর্কে জানবো, আমরা লিভার সম্পর্কে জানবো এবং পরবর্তীতে এই অধ্যায়ের সাথে সংশ্লিষ্ট যে গাণিতিক সমস্যাসমূহ আছে সমস্যাসমূহ কীভাবে সমাধান করতে আমরা সেগুলো দেখব। এবং সবশেষ এই অধ্যায়ের উপর যে গুরুত্বপূর্ণ সমস্যাবলী বা প্রশ্নাবলী আছে যেগুলো পরীক্ষাতে বারবার এসে থাকে আমরা সেই প্রশ্নাবলী সম্পর্কে জানব। তো প্রথমে আসা যাক মোমেন্ট সম্পর্কে। মোমেন্ট কি? মোমেন্টটা হলো যদি কোনো বস্তুর উপর একটি বল ক্রিয়া করে এবং ওই ক্রিয়ারত বলের ফলে বস্তুতে ঘূর্ণন অবস্থার সৃষ্টি হয় বা সৃষ্টি হতে চায়, তাহলে উক্ত ঘূর্ণনের প্রবণতাটাকেই আমরা মোমেন্ট বলতেছি। অর্থাৎ কোনো বস্তুর উপর যদি লম্বভাবে কোনো বল ক্রিয়া করে এবং ওই বস্তুটিকে ঘোরাতে চাই, তাহলে যে অবস্থাটা তৈরি হয় বা এই ঘোরানোর যে প্রবণতাটা এটাকেই মূলত মোমেন্ট বলা হচ্ছে। তাহলে মোমেন্টে আমাদের অন্তর্ভুক্ত থাকতেছে দুইটা জিনিস, একটা হলো বল এবং আরেকটা হলো দূরত্ব বা লম্ব দূরত্ব। তো আমরা মোমেন্ট সমান তাহলে গাণিতিকভাবে কি লিখতে পারি? আমরা লিখতে পারি মোমেন্ট সমান সমান বল ইন্টু লম্ব দূরত্ব। তো এখানে লম্ব দূরত্ব এজন্যই হবে যে মোমেন্ট তৈরি হতে হলে সর্বদা বল প্রয়োগের স্থান হতে আমরা যে বিন্দু সাপেক্ষে মোমেন্টটি উৎপন্ন হবে সেই বিন্দু পর্যন্ত আমাদেরকে বলটির মাঝে লম্বভাবে দূরত্ব থাকতে হবে, অথবা আমাদের যদি বল প্রয়োগের স্থানের দিকে আমাদের বলের ডিরেকশনটাও একই দিকে হয় তাহলে কিন্তু লম্ব দূরত্ব থাকবে না। ফলশ্রুতিতে বল প্রয়োগের স্থান হতে আমরা যে বিন্দু সাপেক্ষে মোমেন্ট নির্ণয় করব ওই বিন্দু পর্যন্ত সরাসরি কোনো দূরত্ব আমাদের থাকবে না, যার ফলে মোমেন্ট কিন্তু হবে জিরো। তার জন্য আমাদের মোমেন্টের ক্ষেত্রে সবসময় বল ইন্টু বলের সাথে আমাদের লম্ব দূরত্ব হতে হবে। এখন আমরা জানবো মোমেন্টের একক সম্পর্কে। তাহলে আমরা যেহেতু জানলাম মোমেন্ট সমান বল ইন্টু লম্ব দূরত্ব, সুতরাং মোমেন্টের একক হবে বলের একক ইন্টু দূরত্বের একক। তো মোমেন্টের একক আমরা যদি মোমেন্টকে এম দিয়ে প্রকাশ করি সেক্ষেত্রে মোমেন্টের এককগুলো সাধারণত হয়ে থাকে বলের একক ইন্টু দূরত্বের একক। তো আমাদের বলের একক বেসিক্যালি ইউজ হয়, আমরা বলের অধ্যায় তৃতীয় অধ্যায় দেখে এসেছি যে কেজি ইউজ হতে পারে, কিলো নিউটন ইউজ হতে পারে, নিউটন ব্যবহার হতে পারে, এছাড়াও আরও যে এককগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার হতে পারে। আর দূরত্বের এককের ক্ষেত্রে আমাদের মিটার, সেন্টিমিটার, ফিট সাধারণত এগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা মোমেন্টের এককগুলো দেখতে পারি যে আমাদের মোমেন্টের একক হতে পারে কেজি মিটার, কেজি সেন্টিমিটার, নিউটন মিটার, কিলো নিউটন মিটার, পাউন্ড ফিট বা সাধারণত এই ধরনের এককে হয়ে থাকে। তো আমরা মোমেন্ট এবং মোমেন্টের একক সম্পর্কে জানলাম। এখন আমরা আমাদের পরবর্তী টপিক চলব। এখন আমরা জানবো মোমেন্টের প্রকারভেদ সম্পর্কে। তো মোমেন্ট সাধারণত দুই প্রকার, ধনাত্মক মোমেন্ট বা যেটাকে আমরা ক্লকওয়াইজ মোমেন্ট বলে থাকি এবং অপরটি হলো ঋণাত্মক মোমেন্ট বা এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট। তো ধনাত্মক মোমেন্টটা কি? আমাদের যদি কোনো বল কোনো বস্তুটিকে ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ক্লকওয়াইজ ঘোরাতে চাই তাহলে যে মোমেন্ট উৎপন্ন হয় তাকে আমরা বলতেছি ক্লকওয়াইজ মোমেন্ট। অর্থাৎ আমরা যদি একটা বস্তুর এই এ প্রান্তকে ফিক্সড করে এই বি প্রান্তে লোড অ্যাপ্লাই করি, এখানে যদি আমরা পি বল প্রয়োগ করি তাহলে আমাদের এ প্রান্তের সাপেক্ষে বস্তুটি কোন দিকে ঘুরবে? নিশ্চয়ই এভাবে ঘুরবে। তো এক্ষেত্রে আমরা দেখতে পারি যে ঘড়ির কাঁটার ঘূর্ণন, অর্থাৎ ঘড়ির কাঁটাটা কিন্তু আমাদের বাম থেকে ডান দিকে আবর্তন হয়, তো যাকে আমরা বলি হচ্ছে ক্লকওয়াইজ। তো এই আমাদের ক্লকওয়াইজ ডিরেকশনটা হয় এমন ক্লকওয়াইজ। তো আমাদের যে সকল মোমেন্টগুলো ডিরেকশন হয়ে থাকে ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে তাদেরকে আমরা বলতেছি ধনাত্মক মোমেন্ট বা ক্লকওয়াইজ মোমেন্ট। এবং ঋণাত্মক মোমেন্ট, তাহলে ঋণাত্মক মোমেন্টও একই রকম, যে সকল মোমেন্টের দিক হয়ে থাকে ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে তাদেরকে সাধারণত আমরা বলি ঋণাত্মক মোমেন্ট বা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। সেক্ষেত্রে আমরা যদি একটি বস্তুটার ডান প্রান্তে আটকিয়ে এই বাম প্রান্তের নিচের দিকে আমরা যদি একটা পি বল প্রয়োগ করি তাহলে এই প্রান্তের সাপেক্ষে বস্তুটা ঘুরবে কোন দিকে? বস্তুটা এদিকে ঘুরবে। হ্যাঁ, তো বস্তুটি এই আমাদের বাম থেকে ডানে আবর্তিত হয়ে যে মোমেন্টটা উৎপন্ন করবে তাকে আমরা বলতেছি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। তাহলে আমরা সবাই আশা করছি ক্লকওয়াইজ মোমেন্ট বা ধনাত্মক মোমেন্ট এবং ঋণাত্মক মোমেন্ট বা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট সম্পর্কে বুঝতে পেরেছি। এখন আমরা যাব পরবর্তী টপিকসে, মোমেন্টের সূত্র।
আমাদের মোমেন্টের সূত্র বলতেছে যে একাধিক কোপ্লেনার বল বা সমতুলীয় বল, আমরা আগে জেনেছি সমতুলীয় বল কাকে বলে, যে বলগুলো একই সমতলে ক্রিয়ারত আছে তাদেরকে বলে সমতুলীয় বল। তো একাধিক সমতুলীয় বল একটি বিন্দুতে ক্রিয়া করার পর যদি বস্তুটি সাম্য অবস্থায় থাকে তাহলে ওই বিন্দুর সাপেক্ষে সকল ধনাত্মক মোমেন্টের যোগফল অর্থাৎ সকল ধনাত্মক মোমেন্টের সমষ্টি এবং ঋণাত্মক মোমেন্টের সমষ্টি সমান হবে। অর্থাৎ সহজভাবে বলতে গেলে মোমেন্টের সূত্র হলো যে একটা বস্তুতে যদি কোনো একটা বস্তু সাম্য অবস্থায় থাকে তবে যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে ওই বস্তুর সকল মোমেন্টের বীজগাণিতিক যোগফল শূন্য হবে। এটাই হলো আমাদের মোমেন্টের সূত্র। এরপরে মোমেন্টের একটা স্পেশাল সূত্র রয়েছে যেটাকে আমরা ভেরিগনের মোমেন্ট নীতি বলে জেনে থাকি। তো ভেরিগনের মোমেন্ট নীতিটা কি? ভেরিগনের মোমেন্ট নীতিটা হচ্ছে লব্ধি বল সম্পর্কিত। অর্থাৎ কোনো বস্তুর পর একাধিক বল ক্রিয়ারত থাকার ফলে যদি বস্তুটি সাম্যাবস্থায় থাকে তবে সেক্ষেত্রে ওই নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে সবগুলো বলের বীজগাণিতিক যোগফল হবে ওই বিন্দুর সাপেক্ষে উক্ত বলসমূহের সবগুলো বলের মোমেন্টের যোগফল হবে ওই নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে উক্ত বলসমূহের লব্ধি বলের মোমেন্টের সমান। এটাই হলো ভেরিগনের মোমেন্ট নীতি। অর্থাৎ লব্ধি বলের মোমেন্ট সমান সমান হবে সবগুলো বলের মোমেন্টের যোগফল। এখন আমরা জানবো জোড় বা যুগল বা কাপেল সম্পর্কে। ওকে, তো কাপেল বলতে আমরা সাধারণত কি বুঝি? অর্থাৎ কাপেল বলতে আমরা সাধারণত কি বুঝে থাকি? জোড়া বুঝে থাকি। তো এক্ষেত্রেও সেম, যে কাপলটা হলো এমন যে দুইটি সমান্তরাল সমান্তরাল বল যদি এমনভাবে ক্রিয়া করে যে তাদের ক্রিয়া রেখা পরস্পর বিপরীত কিন্তু বলের মানও সমান এবং বল দুটি পরস্পর সমান্তরাল, তাহলে এরা একটা কাপল সৃষ্টি করে। তো কাপলটা সাধারণত কি হয়? এক্ষেত্রে কাপলের মোমেন্ট নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সাধারণত দুইটি বলের যে কোনো একটি বলের মান এবং কাপলের বলদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের গুণফল আমরা করে থাকি। তো আমরা যদি কাপলের মোমেন্টকে গাণিতিকভাবে দেখতে চাই তাহলে কাপলের মোমেন্ট ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি যে আমাদের কাপলের বলের পরিমাণ যদি হয় এফ এবং এই দুইটা বলের মধ্যবর্তী দূরত্ব যদি হয় আমাদের ডি, সেক্ষেত্রে আমরা বলতে পারি কাপলের মোমেন্ট ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডি, যেখানে আমাদের প্রত্যেকটা বলের পরিমাণ হলো এফ। তো এই ছিল আমাদের জোড় বা যুগল বা কাপল। কাপল আবার আমাদের মোমেন্টের মতো করে দুই রকম হয়ে থাকে, যেটা ক্লকওয়াইজ কাপল এবং এন্টি ক্লকওয়াইজ কাপল। তো যে কাপলগুলোর ডিরেকশন সাধারণত ক্লকওয়াইজ হয়ে থাকে বা ধনাত্মক দিকে হয়ে থাকে তাদেরকে আমরা বলছি ধনাত্মক কাপল, এবং যে কাপলগুলোর ডিরেকশন হয়ে থাকে এন্টি ক্লকওয়াইজ তাদেরকে আমরা বলতেছি ঋণাত্মক কাপল। তো আমরা যদি দেখি একটা কাপল যদি এইভাবে ক্রিয়া করে তাহলে এই মাঝের কোনো বিন্দু সাপেক্ষে কাপলটি কীভাবে ঘুরবে? নিশ্চয়ই এইভাবে ঘুরবে। তো এই দিকটা আমরা দেখতে পাচ্ছি ক্লকওয়াইজ। সুতরাং এই কাপলকে আমরা বলতেছি ক্লকওয়াইজ বা ধনাত্মক কাপল। এবং আমরা যদি দেখি অন্য একটি কাপল যেটা এভাবে যদি বল প্রয়োগ করে তাহলে এই মাঝের বিন্দুর সাপেক্ষে আমাদের কাপল দুটি কোন দিকে আবর্তিত হবে? আমাদের কাপল দুটি এইভাবে ঘড়ির কাঁটার বিপরীতে আবর্তিত হবে। অর্থাৎ এটাকে আমরা বলতেছি এন্টি ক্লকওয়াইজ কাপল। এন্টি ক্লকওয়াইজ কাপল। তাহলে আমরা কাপল সম্পর্কে জানলাম, কাপলের প্রকৃতি ও কাপলের শ্রেণীবিভাগ সম্পর্কে জানলাম। এখন আমরা এই কাপলের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানব। তাহলে কাপলের বৈশিষ্ট্যগুলো কি? প্রথম বৈশিষ্ট্য হলো জোড় সৃষ্টিকারী বল দুটির বীজগাণিতিক যোগফল শূন্য হবে। অর্থাৎ বল দুটির কোয়ান্টিটি যেহেতু একই হবে এবং তাদের দিক বিপরীত হয়, একটি বল যদি আমাদের ধনাত্মক হয় এবং অপর বলটি হবে ঋণাত্মক, সেক্ষেত্রে দুইটি বলের বীজগাণিতিক যোগফল কিন্তু আলটিমেটলি শূন্য হবে। আমাদের দ্বিতীয় যে বৈশিষ্ট্য, জোড় সৃষ্টিকারী বল দুটি সমতলে অবস্থিত যে কোনো বিন্দুতে এদের মোমেন্টের বীজগাণিতিক যোগফল সর্বদা সমান হবে। অর্থাৎ কাপল দুইটি একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে পরস্পর একই পরিমাণ দূরত্বে অবস্থান করবে এবং যেহেতু কাপলের দুইটি বলের পরিমাণ একই, সুতরাং এদের মোমেন্টের বীজগাণিতিক যোগফল কী হবে? সর্বদা সমান হবে। কাপলের তৃতীয় বৈশিষ্ট্য হলো একই সমতলে ক্রিয়ারত একটি বল, একটি সিঙ্গেল ফোর্স এবং একটি কাপেল কখনো সমান হতে পারে না বা ভারসাম্য সৃষ্টি করতে পারে না। এবং এর চতুর্থ বৈশিষ্ট্য হলো একই সমতলে ক্রিয়ারত দুটি জোড়ের মোমেন্ট যদি সমান হয় তাহলে এরা পরস্পর ভারসাম্য সৃষ্টি করবে। সেক্ষেত্রে আমাদের কাপলের যে বলগুলো ব্যবহৃত হয়ে থাকে বলগুলোর মান কিন্তু আলাদা হতে পারে, কিন্তু আমাদের মোমেন্টের মান যদি একই হয় তাহলে কিন্তু কাপল দুটি ভারসাম্য সৃষ্টি করবে। পরবর্তী বৈশিষ্ট্য হলো একই সমতলে ক্রিয়ারত যে কোনো সংখ্যক জোড় একটি মাত্র জোড়ের সমান হতে পারে এবং উক্ত জোড়ের মোমেন্ট অন্যান্য জোড়গুলোর মোমেন্টের বীজগাণিতিক যোগফলের সমান। সেক্ষেত্রে আমাদের যদি অনেক বেশি কোয়ান্টিটির একটি জোড় থেকে থাকে
যার ম্যাগনিটিউড অনেক বেশি, সেক্ষেত্রে আরও অনেকগুলো ছোটো ছোটো ম্যাগনিটিউডের জোড় সবগুলো মিলে কিন্তু একটা জোড়ের সমান হতে পারে। এবং এর পরবর্তী যে বৈশিষ্ট্যটা হলো সেটা হলো একটি জোড়ের পরিবর্তে সর্বদা এর সমতুল্য আরেকটি জোড়কে কিন্তু আমাদের সৃষ্টি করা যায় বা প্রতিস্থাপন করা যায়। এখন আমরা জানবো লিভার সম্পর্কে। তো লিভার কি? যদি কোনো একটা বস্তুর এক প্রান্তে, অর্থাৎ কোনো একটা বস্তুর মাঝের কোথাও অথবা কোনো একটা অংশকে কবজার সাহায্যে আটকিয়ে বস্তুটির এক প্রান্তে বল প্রয়োগ করা হয়, তাহলে আমাদের যে সিস্টেমটা উৎপন্ন হচ্ছে বা তৈরি হচ্ছে এই সিস্টেমটাকে বলা হচ্ছে আমাদের লিভার। তো লিভারকে যে বিন্দুর সাহায্যে, যে বিন্দুতে কবজার সাহায্যে আটকানো হয় বিন্দুটাকে বলা হচ্ছে ফালক্রাম। আমরা দেখতে পাই একটা লিভারকে এক প্রান্তে কবজার সাহায্যে আটকিয়ে যদি এক প্রান্তে বল প্রয়োগ করে তাহলে অপর প্রান্ত কিন্তু কিছু পরিমাণ বল তোলার সামর্থ্য অর্জন করে। তো এই লিভারের মূলনীতি ব্যবহার করে কিন্তু বাস্তবে অনেক অনেক সমস্যার সমাধান করা হয়ে থাকে, বা এই লিভারের প্রয়োগ কিন্তু বাস্তবে অনেক বেশি। তো সেক্ষেত্রে আমাদের লিভারের প্রয়োগকৃত বল যদি পি হয় এবং ফালক্রাম থেকে এই পি এর দূরত্ব যদি এ হয় এবং লিভার কর্তৃক উত্তোলিত ওজনের মান যদি আমাদের ডাব্লিউ হয় এবং এই ফালক্রাম থেকে ডাব্লিউ বিন্দুর দূরত্ব যদি বি হয়, তাহলে আমরা একটা সমীকরণ কিন্তু এখান থেকে ডেভেলপ করতে পারি। এটা যদি আমাদের ফালক্রাম হয়, এই প্রান্তে আমরা যদি পি বল প্রয়োগ করি, তাহলে আমাদের লিভার কিন্তু এই ডাব্লিউ পরিমাণ বল উত্তোলনের ক্ষমতা এর ভিতর তৈরি হয়ে যায়। সেক্ষেত্রে ফালক্রাম থেকে লিভারের দূরত্ব এ এবং উত্তোলিত ওজন হতে দূরত্বটা যদি পি হয়, তাহলে আমরা লিখতে পারি পি বাই এ ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই বি, অর্থাৎ পি বাই ডব্লিউ ইজ ইকুয়াল টু এ বাই বি। লিভার সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি হয়ে থাকে সরল লিভার এবং অপরটি যৌগিক লিভার। আমরা এখানে চিত্রে যে লিভার দেখতে পাচ্ছি, এখানে আমাদের বাম প্রান্তের চিত্র, এটি হলো একটি সরল লিভার, এবং আমাদের ডান প্রান্তে যে চিত্র রয়েছে এটি হলো একটি যৌগিক লিভার। ওকে, আমরা লিভার সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো বল ও মোমেন্টের মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্য সম্পর্কে। তো বল সম্পর্কে আমরা ইতিপূর্বে জেনে এসেছি, যা কোনো স্থির বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুটি গতিশীল হয় বা হতে চেষ্টা করে, অথবা কোনো গতিশীল বস্তুর উপর প্রয়োগ করলে গতির পরিবর্তন হয় বা হতে চেষ্টা করে, তাকে আমরা বল বলতেছি। আর মোমেন্ট, কোনো বস্তুর উপর এই বল প্রয়োগে যদি ঘূর্ণন অবস্থার সৃষ্টি হয় তাকে আমরা বলতেছি মোমেন্ট। তো বলের মান সাধারণত দূরত্বের উপর নির্ভর করে থাকে না, এবং মোমেন্টের মান কিন্তু অবশ্যই দূরত্বের উপর নির্ভর করে। যেহেতু আমরা জানি মোমেন্ট ইজ ইকুয়াল টু বল ইন্টু দূরত্ব, সো ডিরেক্টলি কিন্তু মোমেন্টের মান দূরত্বের উপর নির্ভর করতেছে। এরপর বলের মান কিন্তু মোমেন্ট বা দূরত্ব বা কোনো কিছুর উপরে নির্ভরশীল নয়, বাট মোমেন্টের মান কিন্তু বলের উপর ডিরেক্টলি নির্ভরশীল। যেহেতু আমরা জানি মোমেন্ট ফাংশন বল ইন্টু দূরত্ব, অর্থাৎ মোমেন্টের দুইটা কম্পোনেন্টের, একটি হচ্ছে বল আরেকটি হচ্ছে দূরত্ব, সুতরাং মোমেন্টটি ডিরেক্টলি বল এবং দূরত্ব এই দুইটির উপরেই নির্ভরশীল। এক্ষেত্রে বলের একক সাধারণত হয়ে থাকে কেজি, নিউটন ইত্যাদিতে, এবং মোমেন্টের একক ইউজুয়ালি হয়ে থাকে এই বলের একক ইন্টু দূরত্বের একক, অর্থাৎ কেজি মিটার, নিউটন মিটার, এই ধরনের একক কিন্তু মোমেন্টের এককগুলো হয়ে থাকে। তো আমরা বল ও মোমেন্টের মধ্যে যে বেসিক পার্থক্য ছিল সেগুলো সম্পর্কে জানলাম। এখন আমরা এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলি সমাধানের দিকে চলে যাব। তো সাধারণত স্পেসিফিক কোনো সূত্রের প্রয়োজন এই অধ্যায়ের জন্য হবে না। আমরা মোমেন্টের যে সূত্র বল ইন্টু দূরত্ব, আমরা এই সূত্র ব্যবহার করে কিন্তু এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে পারবো। ওকে, তো এখন আমরা এই চ্যাপ্টার সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে একটি সমস্যা দেখতে পাচ্ছি, যেখানে একটি ক্রাঙ্কের উপর দুটি বল কাজ করছে। আমাদের এ বিন্দুতে বল দেওয়া মোমেন্ট কত এবং ক্রাঙ্কটি কোন দিকে ঘুরবে সেটি নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটি সমাধান শুরু করি। আমরা আমাদের বিগত চ্যাপ্টারে শিখেছিলাম কিভাবে বলের উপাংশ নির্ণয় করতে হয়, আণবিক উপাংশ, উলম্ব উপাংশ। তো মোমেন্ট নির্ণয়ের ক্ষেত্রে যে বিষয়টি আমাদেরকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যে বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নির্ণয় করব, ওই বিন্দুর সাপেক্ষে আমাদের বল যেখানে প্রয়োগ হবে তার ভিতরে যে লম্ব দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু আমাদের লাগবে। অর্থাৎ বলের যে লম্ব উপাংশটা এটা আমাদেরকে নির্ণয় করে নিতে হবে যদি আমাদের বলগুলো ইনক্লাইন্ডভাবে থাকে। তো সেক্ষেত্রে আমরা চিত্র থেকে দেখতে পাই আমাদের এখানে এ পয়েন্ট আছে, এ পয়েন্ট থেকে 60 সেন্টিমিটার দূরে আমাদের সি পয়েন্ট। তো সি পয়েন্টে একটি বল, সি পয়েন্টে 500 কেজি একটি বল, এটি কিন্তু আমাদের আনুভূমিক রেখার সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়া করছে। তো সেক্ষেত্রে আমাদের এ পয়েন্টের সাপেক্ষে সি পয়েন্টের লম্ব দূরত্ব যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা বলের লম্ব উপাংশটা নির্ণয় করে নিব। আমরা জানি বলের লম্ব উপাংশটা কি হয়, বলের লম্ব উপাংশটা হয় এফ এক্স ইজ ইকুয়াল টু এফ
সাইন থিটা হয়ে থাকে। তো এক্ষেত্রে আমরা সহজে এভাবে মনে রাখতে পারি যে আমাদের কোণটা উপাংশের কোণ যে পাশে থাকে, অর্থাৎ কোণ সংলগ্ন যে উপাংশটা সেটা হয় সর্বদা কস থিটা, এবং এর বিপরীত যে উপাংশটা যেটার সাথে লম্ব আকারে থাকে সেটা হয় সাইন থিটা। তো এইভাবে আমরা সহজে কিন্তু এখান থেকে নির্ণয় করতে পারি। তাহলে আমাদের লম্ব উপাংশটা হবে 500 সাইন 30, এবং আমাদের এ পয়েন্ট থেকে আমাদের 60 মাইনাস 25, আমাদের এ পয়েন্ট থেকে 35 সেন্টিমিটার দূরে কিন্তু বি পয়েন্টে আরেকটা বল কাজ করতেছে। আমাদের এই বি পয়েন্টে আরেকটা বল কাজ করতেছে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যদি আমার 60 ডিগ্রি হয়, তাহলে এটা যদি 200 কেজি হয়, তাহলে আমাদের লম্ব উপাংশটা হবে 200 সাইন 60, 200 সাইন 60। আর এক্ষেত্রে টোটালটা যদি আমাদের 25 সেন্টিমিটার 60 সেন্টিমিটার হয়ে থাকে এবং বি থেকে সি এর দূরত্ব যদি 25 হয়, তাহলে আমাদের এ থেকে বি এর দূরত্ব হবে 60 মাইনাস 25, অর্থাৎ 35 সেন্টিমিটার। তাহলে আমরা কিন্তু বলের লম্ব উপাংশ এবং দূরত্বটা বের করে নিলাম। তাহলে এখন আমরা এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নির্ণয় করব। তো এক্ষেত্রে আমরা যেটা শিখে এসেছি, আমাদের ক্লকওয়াইজ মোমেন্টটা হয় পজিটিভ। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই কনসিডার করে নেব ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ। এক্ষেত্রে অবশ্যই আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টকে পজিটিভ কনসিডার করে করতে পারি, কিন্তু জটিলতা এড়ানোর জন্য এবং আমাদের ডিপ্লোমা লেভেলের যে গাণিতিক সমস্যাগুলি বা এই সম্পর্কিত যে অঙ্কগুলো আছে সব ক্ষেত্রে আমাদের কিন্তু ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ কনসিডার করে অঙ্ক করা হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা বলের অঙ্ক, মোমেন্টের অঙ্ক সব জায়গাতেই কিন্তু ক্লকওয়াইজ মোমেন্টকে পজিটিভ কনসিডার করব। তো আমরা প্রথমে দেখিয়ে দেব কনসিডার ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ। এখন আমরা এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নেব। তো সামেশন অফ মোমেন্ট অফ এজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? প্রথমে আসতেছে আমাদের এই যে 200 কেজি বল। তো 200 কেজি বলের জন্য আমরা জানি মোমেন্ট সমান বল ইন্টু দূরত্ব। তাহলে এ বিন্দু থেকে 200 কেজি বলের দূরত্ব হচ্ছে 35 সেন্টিমিটার, এবং বলের লম্ব অংশটা হলো 200 সাইন 60, 200 সাইন 60 ইন্টু 35। এখন আমরা দেখব এটা পজিটিভ নাকি নেগেটিভ, অর্থাৎ এটাকে ক্লকওয়াইজ মোমেন্ট দিবে বলটা নাকি অ্যান্টি ক্লকওয়াইজ দিবে। তো আমরা যদি এ পয়েন্টের সাপেক্ষে চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাই যে এই 200 কেজি বলটা কিন্তু আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিবে। তো যেহেতু আমরা ক্লকওয়াইজ পজিটিভ দিয়েছি, সুতরাং এই 200 কেজি বলটা হবে আমাদের মাইনাস। তো মাইনাস 200 সাইন 60 ইন্টু 35। এখন আমরা দেখবো এই যে 500 সাইন 30, যেটা 500 কেজি বলের উপাংশ এটা। তো আমাদের এই পয়েন্টের রেসপেক্টে আমরা যদি এইভাবে একটি পয়েন্টকে এই বাম প্রান্তে আটকে এবং উপর দিক থেকে বল দিই, তাহলে এটা নিশ্চয়ই এদিকে ঘুরতে চাইবে, অর্থাৎ এই যে ক্লকওয়াইজ হবে আমাদের রোটেশনটা। তো এক্ষেত্রে আমাদের এই যে 500 কেজির রোটেশনটা কিন্তু ক্লকওয়াইজ, অর্থাৎ এটা হলো আমাদের পজিটিভ। যার মধ্যে প্লাস 500 সাইন 30 ইন্টু আমাদের এ থেকে সি পয়েন্টের মাঝে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 60 সেন্টিমিটার ইন্টু 60। তো এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের আসতেছে 8938 কেজি সেন্টিমিটার। যেহেতু এখানে আমাদের বলগুলো ছিল কেজিতে এবং দূরত্ব ছিল সেন্টিমিটারে, সুতরাং আমাদের মোমেন্টটা আসবে কেজি সেন্টিমিটার। এবং আমরা দেখলাম যে মোমেন্টের মানটা আসছে পজিটিভ। তার মানে আমাদের ক্রাঙ্কটি কোন দিকে ঘুরবে? ক্রাঙ্কটি ক্লকওয়াইজ ঘুরবে বা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি, যেহেতু এই বিন্দুতে প্রাপ্ত মোমেন্টের মান ধনাত্মক, সুতরাং আমাদের ক্রাঙ্কটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। ওকে, তাহলে আমরা এই বিন্দুতে মোট মোমেন্টের মান এবং ক্রাঙ্কটি কোন দিকে ঘুরবে সেটি পেয়ে গেলাম। তো আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাবো। ওকে, আমাদের এই অঙ্কটাও কিন্তু আগের অঙ্কটার মতোই সেম, শুধুমাত্র এখানে একটি বল বেশি কাজ করছে, অর্থাৎ 3টি বল কাজ করছে। তো এই ক্ষেত্রে আমাদের এই প্রান্তে মোমেন্টের মানও দিক নির্ণয় করতে হবে। ওকে, তো সর্বপ্রথম আমরা এটা একটা ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে নেব। তো ফ্রি বডি ডায়াগ্রাম আঁকার ক্ষেত্রে আমরা দেখব যে বলগুলোর অ্যাকচুয়াল ডিরেকশন যেদিকে, সেটাকে কিন্তু আমরা সেই ডিরেকশনে দিয়ে নিব। যেমন আমরা দেখি এখান থেকে আমাদের এ পয়েন্ট থেকে 1 মিটার দূরে
60 কেজি একটা বল আছে যেটা ডিরেকশন কিন্তু নিচের দিকে, তার মানে এই 60 কেজিটা অ্যাকচুয়ালি নিচের দিকে কাজ করবে। তো এই অ্যাঙ্গেলটা যেহেতু 30 ডিগ্রি ছিল, তো এই দুইটা অ্যাঙ্গেল কি, এরা হলো একান্তর কোণ, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে আমাদের 30 ডিগ্রি। এরপর আমাদের সি বিন্দু থেকে 1.5 মিটার দূরে ডি বিন্দুতে আরেকটা বল কিন্তু আপওয়ার্ড ডিরেকশন অর্থাৎ উপরের দিকে কাজ করতেছে 150 কেজি। তো এটা যদি আমরা দেখি, এভাবে যদি উপরের দিকে কাজ করে, তো এটা অ্যাকচুয়ালি এভাবে কাজ করবে, এবং এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা হবে আমাদের 60 ডিগ্রি, এবং এটা ম্যাগনিটিউড হলো 150 কেজি। আমাদের এ বিন্দু থেকে সি এর মধ্যবর্তী দূরত্ব 1 মিটার, সি থেকে ডি এর মধ্যবর্তী দূরত্ব 1.5 মিটার, তাহলে এবং ডি থেকে আমাদের বি বিন্দুতে আরেকটি বল কাজ করতেছে উপরের দিকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে, এবং এই ডি থেকে বি এর মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। ওকে, তাহলে আমরা সর্বপ্রথম বলগুলোর যে উলম্ব উপাংশ সেটা নির্ণয় করে ফেলবো। তাহলে আমরা যদি আমাদের 100 কেজি বল থেকে শুরু করি, তাহলে 100 উলম্ব উপাংশটা হবে 100 sin 30, 150টা হবে 150 sin 60, এবং 60 কেজি বলটা হবে 60 sin 30। এখন আমরা সবগুলো বলের উলম্ব উপাংশ কিন্তু পেয়ে গেছি। এখন আমরা খুব সহজেই এই উলম্ব উপাংশের সাথে দূরত্ব গুণ দিয়ে মোমেন্টগুলো নির্ণয় করে ফেলতে পারবো। তো আমরা এই বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিব। তো সেম এজ আমরা কনসিডার করব আমাদের ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ। নাও সামেশন অফ মোমেন্ট অফ এ ইজ ইকুয়াল টু, তো আমরা শুরুতে দেখি 60 কেজি বলের সাথে আমাদের দূরত্ব 1 মিটার, তাহলে 60 sin 30 into 1। তো আমাদের দেখি 60 কেজিটা কোন দিকে মোমেন্ট দিবে। আমরা যদি এই প্রান্ত কোনো একটা বস্তু আটকে এই প্রান্তের উপর এইভাবে ডাউনওয়ার্ড বল অ্যাপ্লাই করি, তাহলে এটা কি আমাদের ক্লকওয়াইজ রোটেশন দিবে, দ্যাট মিনস এটা পজিটিভ। তো এটা পজিটিভ। এরপর আমাদের 150 কেজি কিন্তু আপওয়ার্ড ডিরেকশনে, অর্থাৎ বাম প্রান্ত আটকে যদি আমরা উপরের দিকে বল প্রয়োগ করি, তাহলে এই রোটেশনের ডিরেকশনটা কী হবে, অ্যান্টি ক্লকওয়াইজ বা নেগেটিভ। দ্যাট মিনস এটা হলো নেগেটিভ 150 sin 60 ইন্টু আমাদের এ প্রান্ত থেকে, অর্থাৎ এ পয়েন্ট থেকে ডি পয়েন্টের মোট দূরত্ব হবে 1 মিটার এবং 1.5 মিটার, অর্থাৎ 2.5 মিটার। তো 2.5 মাইনাস আমাদের বি বলটাও কিন্তু সেম অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, তো এটা ম্যাগনিটিউড হলো 100 sin 30 ইন্টু আমাদের এ পয়েন্ট থেকে বি পয়েন্টের মাঝের মোট দূরত্ব হলো 1, 1, 2 এবং 1.5, তাহলে হচ্ছে মোট হচ্ছে 3.5। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের বলের মান আসতেছে, অর্থাৎ মোমেন্টের মান আসতেছে -469.75 কেজি মিটার। তো যেহেতু মোমেন্টের মান নেগেটিভ আসছে, তার মানে আমাদের ক্র্যাঙ্কটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তো এটা আমাদের অ্যান্সার। এবং আমরা এখানে একটি কমেন্ট করে দিব যে ক্র্যাঙ্কটি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। ওকে, তো আশা করি আমরা সবাই বুঝতে পারছি।